একটি রহস্যময় বাড়ি, আর সেই বাড়িতে লুকিয়ে ছিল কিছু অজানা রহস্য। বন্ধুরা, মুভিটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন হাজবেন্ড এবং ওয়াইফকে। তারা বসবাস করত পোর্টল্যান্ড শহরে। সারা গর্ভবতী ছিল এবং তাদের জীবন নিয়ে তারা খুবই খুশি ছিল। নিউবর্ন বেবির জন্য তারা নানা রকম প্রস্তুতি নিচ্ছিল। জোয়ান একজন আর্কিটেক্ট ছিল এবং সে বড় একটি কোম্পানিতে জব করত। সারা একজন টিচার ছিল যে কিনা গণিতে খুবই ভালো। জোয়ান তার ওয়াইফকে খুবই ভালোবাসতো। তাদের জীবনটা খুবই শান্তিপূর্ণ ছিল এবং রাতে তারা দুজন মিলে তাদের নিউবর্ন বেবির রুমটা কিভাবে সাজাবে সে ডিসকাস করছিল। পরদিন সকালে তারা দুজন মিলে যে যার কাজে বেরিয়ে যায়। এখানে অফিসে জোয়ানের কাছে একজন মহিলা আসে। অ্যালিসা এই কোম্পানিতেই জব করে এবং সে জোয়ানকে অনেক আগে থেকেই পছন্দ করে। অ্যালিসার সাথে জোয়ানের আগে একটি সম্পর্ক ছিল, কিন্তু জোয়ান এখন সেটা অস্বীকার করে এবং সে তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে। অ্যালিসা জনকে জানায় সে খুব শীঘ্রই এই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছে, তাই শেষবারের মতো সে যেন তার প্রজেক্টে নেয়। কিন্তু জন স্পষ্টভাবে জানিয়ে দেয় তার প্রজেক্টে অ্যালিসাকে কোনোভাবেই নেওয়া সম্ভব না। সে চাইছিল না তাকে নিতে। কিন্তু অ্যালিসাকে দেখে বোঝা যায় সে এখনো জনকে গভীরভাবে পছন্দ করে। জন অ্যালিসের প্রতি তেমন কোনো আগ্রহ দেখায় না, যদিও তার সাথে অতীতে একটি সম্পর্ক ছিল, কিন্তু সে এখন তার পরিবার নিয়েই ভাবতে চায়। ওই দিন বিকেলে সারা যখন বাড়িতে একা ছিল, হঠাৎই তার পেটে ব্যথা হয়। সে অনেকবার জনকে কল করে, কিন্তু সে রিসিভ করে না। সে এখানে জনকে অনেকবার কল করে, কিন্তু সে কেন রিসিভ করতে পারেনি এটা আমরা পরে দেখব। এরপর জন দেখতে পায় তার ওয়াইফ অনেকবার কল করেছে এবং হসপিটালে এসে জানতে পারে তার বাচ্চাটি আর বেঁচে নেই। এই বিষয়টি নিয়ে সারা এবং জন অনেক কষ্ট পেয়েছিল। এরপরে আমরা দেখতে পাই তারা দুজনই এই বাড়িটিতে আর থাকতে চাইছিল না। সারা এখানে জোয়ানকে বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এই বাড়িটি আমার জন্য মঙ্গলময় নয়। তুমি অন্য বাড়ি দেখো। তারপর তারা অনেক মাস যাবৎ নতুন বাড়ি খুঁজতে থাকে, কিন্তু তাদের মন মতো হচ্ছিল না। সারা এই শহর ছেড়ে যেতে চাইছিল না। তারা এই শহরেরই আশেপাশে থাকতে চাইছিল। একদিন তাদের রিয়েল এস্টেট থেকে ক্যাথরিন নামের একজন লোক ফোন করে এবং বলে একটি বাড়ি আছে যেটা তোমাদের খুবই পছন্দ হবে। ক্যাথরিন তাদের এমিট নামের এক লোকের ঠিকানা দেয়, তাই তারা চলে যায় এমিটের বাড়িতে এবং সেখানে যে তারা দেখে এটা খুব সুন্দর একটি বিলাসবহুল বাড়ি। এমিট তাদের ওয়েলকাম জানায় এবং বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ির ভেতরের ইন্টেরিয়র দেখে তাদের খুবই পছন্দ হয়। জোয়ান এবং সারা পুরো বাড়ির ডিজাইন দেখে খুবই মুগ্ধ হয়ে যায়, কারণ এই বাড়িটা খুবই চমৎকার ছিল। এরপর তারা ড্রিঙ্কস করে। ঠিক তখনই এমিট তাদের জানায় এই বাড়ির অনেক কিছুই এখনো বিক্রি করা হয়নি। এগুলো এখানেই ছিল, তাই আমি এগুলো শোপিস হিসেবে সেখানে রেখে দিয়েছি। এমিট তাদের বলে, এই বাড়িতে আসার তোমাদের উদ্দেশ্য কি? তখন সারা বলে, আমরা একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছি এবং আমাদের এরকমই একটা বাড়ি দরকার। তখন এমিট বলে, তাহলে এই বাড়িটাই নিয়ে যাও। প্রথমে তো তারা এটাকে খুব মজা ভাবে, এত বিলাসবহুল বাড়ি কেউ এইভাবে কেন দিবে। প্রথমে তো তারা দুজন কেউই বিশ্বাস করছিল না। তখন এমিট বলে, যদিও এটা আমার কাছে অনেক সুন্দর একটি বাড়ি ছিল, কিন্তু এটা এখন আমার কাছে একটি ফাঁকা বাড়ি ছাড়া আর কিছুই না। একবার এমিটকে এই বাড়িটা আনন্দ দিয়েছিল যখন তার স্ত্রী সন্তান ছিল, কিন্তু এখন তার স্ত্রীও নেই, সন্তানও নেই, তাই এই বাড়ির মূল্য নেই। এখানে তারা এমিটের পরিবারের সম্পর্কে কিছুই জানতে চায় না। এরপর এমিট তাদের দুজনকে ডিনারে আমন্ত্রণ করে এবং বলে, আজকের রাতটা তোমরা এখানেই থেকে যাও। এমিটের সিদ্ধান্ত অনুযায়ী তারা দুজন আজকের রাতটা এখানেই কাটায়। তারপর যখন সকাল হয়, বাইরে এসে তারা কোথাও এমিটকে খুঁজে পায় না। এরপর তাদের দুজনের চোখ যায় ওই টেবিলের উপরে। সেখানে একটি চিঠি রাখা ছিল। ওই চিঠিতে লেখা ছিল, এই বাড়িটা আমি তোমাদের নামে লিখে দিচ্ছি, কারণ এই বাড়িতে আমার স্ত্রী এবং সন্তান থাকতো, কিন্তু এখন তাদের না থাকার কারণে এই বাড়িটা আমার প্রয়োজন নেই। এই বাড়িটা আমি লিখে দিচ্ছি, কিন্তু এই বাড়ির বেসমেন্টের দরজাটা কখনো খোলার চেষ্টা করো না। যদি তোমরা কখনো এই বেসমেন্টের দরজাটা খোলার চেষ্টা করো, তাহলে এই বাড়িটা আমরা ফেরত নিয়ে নিব। ঠিক তখনই আমরা দেখতে পাই এমিট তাদের বাড়িটি লিখে দিয়ে
সেখান থেকে চলে যায়। জন এবং সারা কোনোভাবেই বুঝতে পারছিল না কি তার এত সম্পত্তি কেন এভাবে লিখে দিবে। তারা তো তাকে চিনতই না। আর এই বেসমেন্টের ভিতরে কি এমন আছে, কেউ এভাবে তার নিজের বাড়ি বিনামূল্যে কেনই বা দিবে। তাদের মাত্র একদিনের পরিচয়, এটা নিয়ে তারা ভাবতে থাকে। সারা এখানে খুবই খুশি ছিল, কারণ বিনামূল্যে সে একটি বাড়ি পেয়ে গেছে, এটা কম কিসের। কিন্তু জন এখানে খুবই কনফিউজ থাকে এবং বারবার প্রশ্ন করতে থাকে কেন লোকটা তাদের এই বাড়িটা দিল। ঠিক তখনই রিয়েল এস্টেট এজেন্ট ক্যাথরিন চলে আসে এবং সেই সব কাগজপত্র তাদের সই করতে বলে। ঠিক তখনই ওই বাড়িটা তাদের নামে হয়ে যায়। নতুন বাড়ি পাওয়া উপলক্ষে তারা একটি পার্টির আয়োজন করে। সেখানে বিনা আমন্ত্রণে অ্যালিসা চলে আসে। এটা দেখে জন খুবই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এরপর জন অ্যালিসাকে বলতে থাকে, আমি তো তোমাকে আমন্ত্রণ করিনি। তখন অ্যালিসা বলে, আমি তোমার নতুন বাড়ি দেখতে এসেছি। আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি কেন বুঝতে চাইছো না? চলো আমরা আবার নতুন করে জীবন শুরু করি। কিন্তু জন তাকে না করে দেয় এবং বলে, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি চলে যাও। এর কিছুক্ষণ পরই সেই পার্টিতে একজন অদ্ভুত লোক চলে আসে। তার হাতে একটি পেট্রোলের বোতল ছিল। এটা দেখে তো সবাই খুবই ভয় পেয়ে যায়। লোকটি এখানে জনকে বলে, যত দ্রুত সম্ভব এই বাড়িটি ছেড়ে তুমি চলে যাও, কারণ এই বাড়িটি থাকলে তুমি খুব বিপদে পড়বে। জন এখানে এই লোকটির কথা কিছুই বুঝতে পারে না এবং তার মধ্যে একটি ভয় কাজ করতে থাকে। পরদিন সকালে আমরা দেখতে পাই জন তার অফিসে গিয়েছিল। অফিসে গিয়ে সে শুনতে পায় অ্যালিসা তার নামে হ্যারাসমেন্টের একটি মামলা করেছে। এখানে তার বস বলে, যদি এটা সত্যি হয় তাহলে তুমি চাকরি হারাবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তুমি আবারও চাকরিতে জয়েন করতে পারবে। এরপরে আমরা দেখতে পাই সারা যখন চিঠি চেক করছিল তখনই তার প্রতিবেশী তার কাছে আসে এবং বলে, আপনারা এখানে নতুন? তখন সারা বলে, হ্যাঁ। মহিলাটি তাকে বলে, আমি প্রায়ই আপনাকে দেখি কিন্তু কখনো কথা বলতে পারিনি। সে আরো বলে, আমি আশা করি তুমি এখানে খুব ভালোভাবেই থাকতে পারবে। তখন সারা খুব অবাক হয়ে যায় এবং তার কথা কিছুই বুঝতে পারে না। তখনই সারা বুঝতে পারে এই বাড়িতে হয়তো তার আগে আরেকটি পরিবার থাকতো। রাতে জন বাড়িতে ফিরে এবং সে এসে এখানে সারাকে কিছুই বলে না। জন ভাবতে থাকে আসলে তার কি করা উচিত। তার কি চাকরির কথা তার ওয়াইফকে বলে দেওয়া উচিত? এভাবে কতদিন সে সারার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে? এসব ভেবে ভেবে জন খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে ওই বেসমেন্টের দরজাটা। এটা দেখে সে সেটা খুলতে যায় কিন্তু কোনোভাবেই সে ওই বেসমেন্টের দরজাটা খুলতে পারে না। তখনই সে একটি রড নিয়ে আসে কিন্তু তাতেও কোনো কাজ হয় না। রাতে যখন তারা ডিনার করছিল তখন জন সারাকে বলে, ওই দরজাটা আমাদের খোলা উচিত। তখন সারা বলে, এটা কোনোদিনও সম্ভব না, কারণ ওই দরজাটা খুললে এই বাড়িটা আমার হারাতে হবে, যেটা আমি কোনোদিনও চাই না। আর তোমার ওই দরজা খোলার ব্যাপার ভুলে যাওয়া উচিত। তারপর আমরা দেখতে পাই জন কাজে যেতে পারছিল না। এই সব বিষয় ভাবতে ভাবতে জন খুবই হতাশ হয়ে পড়ে। তারপর সে চিন্তা করে সেই অফিসে যাবে যেখানে কিনা এই বাড়ির ম্যাপটা পাওয়া যায়। এখানে রিসেপশনে থাকা লোকটা তাকে বলে, তুমি কি ওই বাড়ির নতুন মালিক? জন বলে, হ্যাঁ। তখন ওই লোকটি বলে, এর আগেও একটি লোক এই বাড়ির ম্যাপ নিতে এসেছিল কিন্তু সে যেন কোথায় হারিয়ে গেল। জন একজনের নাম বলে। সে বলে, না, এই নামের কেউ না। জন বলে, তাহলে কি এমির? তখন লোকটি বলে, না, এমির তো এই বাড়িতে 25 বছর আগে থাকতো, এখন তো সে থাকে না এখানে। এরপর জন লোকটিকে ধন্যবাদ জানিয়ে সেই ম্যাপটি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর জন ঠিক করে সে ওই বাড়ির ভেতর দিয়েই বেসমেন্টে যাবে। তাই সে দরজা খুঁজতে থাকে। হঠাৎই তার সামনে একটি কাঠের দরজা আসে। ঠিক তখনই অ্যালিসা বাড়ির কাছে আসে। অ্যালিসার আসার শব্দ জন টের পায়, তাই সে আবার চলে আসে। এখানে জন তাকে দেখে হাই বলে। জন এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যালিসাকে কল করে এবং সে পার্কিং এ আসতে বলে। এখানে সে অ্যালিসার সাথে দেখা করে। অ্যালিসা বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু জন তাকে বলে এটা কোনোদিনও সম্ভব না। অ্যালিসা বলে, তাহলে তুমি যে আমাকে কথা দিয়েছিলে? তখন জন বলে, এটা কোনোদিনও হতে পারে না। তুমি বরং আমার পথ থেকে সরে যাও এবং আমাকে একা থাকতে দাও।
অ্যালিসা এখানে তাকে অনেক ধরনের থ্রেট দেয় এবং বলে, আমি তোমাকে পুলিশে দেব। তখন জন এবং অ্যালিসার মধ্যে ঝগড়া হয়। অ্যালিসা জনকে বলে, তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও। তখন জন বলে, এটা কোনোদিনও সম্ভব না, কারণ সে আমার স্ত্রী এবং তাকে আমি ছেড়ে যেতে পারি না। অ্যালিসা জনকে বলে, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার স্ত্রীকে আমাদের রিলেশনের কথা বলে দিব। তখন জন বলে, তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকে জানে মেরে দিব। বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই জন জগিং করছিল এবং সারা বাড়িতে কিছুটা অসুস্থ হয়েছিল। এখানে সে দেখতে পায় সে প্রেগনেন্ট। এটা দেখে সারা খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই তার বাড়িতে অ্যালিসা চলে আসে। এমন সময় সারা ওই ম্যাপটা খুঁজে পায় এবং সে বুঝতে পারে তার হাজবেন্ড তার অগোচরে এই বাড়ির বেসমেন্টে ঢোকার চেষ্টা করছে। তাই সে ওই ম্যাপটি অনুসরণ করে সেখানে যায় এবং দেখে সেখানে একটি ড্রিল দিয়ে ছিদ্র করা আছে। ঠিক তখনই সেখানে অ্যালিসা চলে আসে। অ্যালিসা এখানে কাউকে দেখতে না পেয়ে ভেতরে যায়। এখানে তাদের ছবি দেখে অ্যালিসা খুবই জেলাস ফিল করে। ভেতরে যেতে অ্যালিসা দেখতে পায় সেই কিটটা যেখানে প্রেগনেন্সি টেস্ট করা ছিল। এরপর যখন অ্যালিসা এগুলো দেখার পরে সেখান থেকে চলে যায়। সারা এসে দেখে ততক্ষণে সে চলে গিয়েছে। অ্যালিসা চলে যাওয়ার পরই সারা দরজাটা বন্ধ করে দেয়। এদিকে আমরা দেখতে পাই ব্যস্ত দেখানোর জন্য জন বাইরে সময় কাটাচ্ছিল। হঠাৎই সে অ্যালিসার গাড়িটা লক্ষ্য করে। সে ভাবে হয়তো তার ওয়াইফকে অ্যালিসা সব কথা বলে দিয়েছে। তাই সে অ্যালিসার গাড়িটা ফলো করতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে তার গাড়িটাকে হারিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই রাতে জন বাড়ি ফিরে এবং সে ভয়ে থাকে হয়তো তার ওয়াইফ তাদের ব্যাপারে জেনে গিয়েছে। কিন্তু এখানে সারা রেগেছিল কারণ জন সেই বেসমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। জন এসে এখানে সারার কাছে ক্ষমা চায় এবং সারা তাকে তার প্রেগনেন্টের কথা বলে। এটা শুনে জন খুবই খুশি হয়ে যায় এবং তাদের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকে। পরদিন সকালে আমরা দেখতে পাই জনের মোবাইলে একটি কল এসেছে। এখানে তার অফিসের বস জানায় অ্যালিসা কোথাও গায়েব হয়ে গিয়েছে এবং তোমার উপরে থাকা সব চার্জ উঠিয়ে নেওয়া হয়েছে, তুমি এবার অফিসে আসতে পারো। তারপর সে অফিসে আসে। এদিকে তার বস বলে, অ্যালিসা তোমার নামে যে বদনামগুলো দিয়েছে সেগুলো আসলে মিথ্যে এবং সেগুলো কোর্টে প্রমাণিত হয়েছে। এখন তুমি কাজে জয়েন করতে পারো। এটা নিয়ে তারা কথা বলছিল। ওই দিন রাতে আমরা দেখতে পাই নতুন বেবির জন্য তারা ওইখানে থাকা পেন্টিংটা সরিয়ে দেয় এবং সেখানে আরেকটি পেন্টিং লাগানোর চেষ্টা করে। হঠাৎই ওই ছিদ্রর মধ্যে তারা একটি বুলেট খুঁজে পায়। এটা দেখে জন খুবই ভয় পেয়ে যায় এবং বলে, এটা একটা বুলেট। এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। জন এখানে সারাকে বলে, আমার মনে হয় এ বাড়ির মালিক আগের ভাড়াটিয়াকে মেরে ফেলেছিল এবং তাদের মেরে ওই বেসমেন্টে লুকিয়েছিল। তাই তাদের কেউ খুঁজে পায়নি। আমাদের উচিত কোনো একটা পদক্ষেপ নেওয়া। কিন্তু সারা এখানে তাকে না করে। সারা কোনোভাবেই জনকে সাপোর্ট করে না এবং বলে, দেখো আমরা এই বাড়িতে অনেক ভালো আছি, তুমি কোনো ঝামেলা করো না। এরপর জন তার কাজে ফিরে যায় এবং এই ঘটনার কিছুদিন পরে সারা এবং তার প্রতিবেশী একটি বারে ড্রিঙ্কস করছিল। হঠাৎই সে ওই অ্যালিসার খবরটা শুনতে পায় টিভিতে। এটা দেখে তার প্রতিবেশী বলে, এই মেয়েটিকে তো আমরা তোমাদের বাড়িতে দেখেছিলাম। কিছুদিন তোমার হাজবেন্ডের সাথে এই মেয়েটিকে আমি অনেক ঘোরাফেরা করতে দেখেছি, কিন্তু কিছুদিন যাবত তাকে দেখছি না। সারা তার প্রতিবেশীর কাছে এইসব কথা শুনে খুবই ভয় পেয়ে যায় এবং তার হাজবেন্ডের জন্য চিন্তা করতে থাকে। পরদিন তাদের বাড়িতে দুজন পুলিশ অফিসার আসে এবং সারার হাজবেন্ডের কাছে অ্যালিসার সম্পর্কে জানতে চায়। ওই দিন সন্ধ্যায় সারা অ্যালিসার ব্যাপারে জনের কাছে জিজ্ঞেস করে। জনও বলে, হ্যাঁ, ব্যাপারটা আমি শুনেছি। এরপরই আমরা দেখতে পাই সারা জনের ল্যাপটপ এবং মোবাইল চেক করছে। এখানে সে সেই হ্যারাসমেন্টের ব্যাপারে জানতে পারে, কিন্তু সে জনকে কিছুই জিজ্ঞেস করে না। পরদিন সকালে সে পুলিশ অফিসার আবারও আসে। জনকে তারা জিজ্ঞাসাবাদ করতে এসেছে। সারাকে বলে, আপনি এখান থেকে চলে যান। ঠিক তখনই সারা এখান থেকে চলে যায়, কিন্তু আড়াল হয়ে সে সব কথা শুনে। পুলিশ জনকে জিজ্ঞেস করে, অ্যালিসা মিসিং হওয়ার আগ মুহূর্তে
তার সাথে আপনার লাস্টবারের মতো কথা হয়েছে। কি কথা হয়েছে? তখনই জন বলে, অ্যালিসা আমার কলিগ ছিল। তাছাড়া অতীতে তার সাথে আমার একটি সম্পর্ক ছিল। সে এই বিষয়ে আমাকে হ্যারাসমেন্টের একটি মামলাও দিয়েছিল। অ্যালিসা আমাকে পছন্দ করতো এবং আমার সাথে থাকতে চাইতো। কিন্তু আমি তাকে বলেছিলাম তার সাথে আমার থাকা পসিবল না। এরপর পুলিশ জিজ্ঞেস করে, অ্যালিসা যেদিন মিসিং হয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন? ওই দিন দুপুরে কার সাথে ছিলেন? তখনই সেখানে সারা আসে এবং বলে, আমার হাজবেন্ড আমার সাথেই ছিল। সারার এই সাক্ষ্য শোনার পরে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিসা এবং জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। সে জনকে বলে সে আগে থেকেই জন এবং অ্যালিসার ব্যাপারে জানতো, কিন্তু সে কোনোদিন এই ব্যাপারে কোনো কথাই বলেনি। যেদিন তার মিসক্যারেজ হয়েছিল সেই দিনও সে অ্যালিসার সঙ্গেই ছিল। এইসব বিষয় নিয়ে সারা তার সাথে অনেক তর্ক করে। যাই হোক, এরপর জনকে দেখতে পাই সে ওই বেসমেন্ট নিয়ে খুবই কৌতূহলী ছিল, কারণ একটি লোক এসে তাকে বলেছিল এই বাড়ি তোমাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। আর ওই লোকটির কথাই এখন সত্যি হচ্ছে। এরপরে সে ওই লোকটির কাছে যায় এবং আগে যে এই বাড়িতে থাকতো তার ব্যাপারে ইনফরমেশন নেয়। ওই দিন রাতে যে লোকটি পার্টিতে এসেছিল জন তার বাড়ির অ্যাড্রেস নেয় এবং সেটা খুঁজে সে তার বাড়িতেও পৌঁছে যায়। এরপর লোকটিকে ওই বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করে। তখন লোকটি বলে, ওই বাড়িটি আমাকে ধ্বংস করে দিয়েছে। ওই বাড়িতে আমি অনেক সুখ খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেই সুখ বেশি দিন টিকেনি। যাই হোক, তুমি ওই বেসমেন্টটি কখনো খুলতে যেও না। যদি ওই বেসমেন্টটি খুলো তাহলে তুমি তোমার ভিতরে লুকানো সত্যটি দেখতে পারবে, কিন্তু এখানে কেউই ওই বেসমেন্টের আসল রহস্য বলে না। লোকটি বলে, তুমি যদি জীবনে সুখী থাকতে চাও তাহলে ওই বেসমেন্টের দরজাটি কখনো খুলো না, না হলে ওই বাড়িটিও আমার মতো তোমার সুখও কেড়ে নেবে। জন বুঝতে পারছিল না আসলে সে কি করবে, তার কি করা উচিত। এরপর সে সারার কাছে যায় এবং সে সব বলে। সে বলতে থাকে, আমি ওই বেসমেন্টের দরজাটা ভেঙে ফেলবো। সেটা বলে সে ওই বেসমেন্টের কাছে যায়। ঠিক তখনই সারা তার মাথায় আঘাত করে এবং সে সেখানেই পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় সে ঘরের মধ্যে। জন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এটা কি করলে? আর তখনই আমরা সব সত্য ঘটনা জানতে পারি। সারা যেদিন ওই বেসমেন্টে গিয়েছিল সে বুঝতে পেরেছিল সেখানে লিসা চলে এসেছে। তাই সে উপরে আসে এবং তার হাতে একটি গান ছিল। অ্যালিসাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু অ্যালিসা তো তার সাথে কথা বলতে এসেছিল। ঠিক তখনই সারা রাগের মাথায় অ্যালিসাকে গুলি করে দেয় এবং সেখানেই অ্যালিসা মারা যায়। এরপর অ্যালিসার ডেড বডি সারা সেই বেসমেন্টে লুকিয়ে রাখে। এসব কথা শুনে জন বলে, এসব কথা আমি গোপন রাখতে পারবো না, আমার তোমার জন্য একটি ভালো উকিল ধরা দরকার। ঠিক তখনই সারা জনের দিকে গান পয়েন্ট করে এবং বলে, তুমি যদি এসব কথা পুলিশকে বলে দাও তাহলে তোমাকে মেরে আমি এই বাড়িতে একাই থাকবো। সারা এখানে জনকে বলে, আমি তোমার ভালোর জন্যই এসব করছি, তুমি যদি পুলিশকে এসব বলে দাও তাহলে আমি বলবো অ্যালিসার সাথে তোমার এমনিতেই আগে ঝামেলা ছিল আর তুমি এই কাজটি করেছো, পুলিশ আমাকেই বিশ্বাস করবে। তাই আমি চাই না তোমাকে পুলিশ অ্যারেস্ট করুক, কারণ আমাদের সন্তান আসতে চলেছে। সারা জনকে বলে, তুমি কি চাও আমাদের অনাগত সন্তানের বাবা জেলে থাকুক? সারার মুখে এসব কথা শুনে জন স্তব্ধ হয়ে যায় এবং ওই দিনের পর সে আর কোনো কথাই বলেনি। এরপর আমরা দেখতে পাই নতুন বেবির আগমনে সেখানে তারা একটি পার্টির আয়োজন করেছে। সবাই সেখানে খুবই খুশি ছিল, কিন্তু জোয়ানকে দেখতে পাই সে মোটেও খুশি ছিল না। এখানে তারা একটি চিঠি পায়। এটা সেই বাড়ির মালিক এমিট পাঠিয়েছিল। সে লিখেছিল, তোমরা দুজনই কেউই ওই দরজাটা খুলতে চাওনি, আর এই বিষয়টা আমাকে অনেক খুশি করেছে। তাই তোমাদেরকে আমি ওই দরজাটার একটি চাবি পাঠিয়েছি। তোমরা চাইলে ওই দরজাটা এখন খুলতে পারো অথবা নাও খুলতে পারো। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই সবাই যখন ফটো তুলছিল সেখানে জনের পেজটা খুব অদ্ভুত দেখাচ্ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির শেষটা অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়, কিন্তু এখানে কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যায় না। হয়তোবা এই লোকটি একটি মানসিক রোগী ছিল এবং এই বাড়ি ঘিরে তার হয়তোবা অনেক রহস্য ছিল।
যা আমাদের বলা হয় না। বন্ধুরা, একাকিত্ব এই মানুষটিকে একজন মানসিক রোগীতে পরিণত করেছিল। এমিট এখানে তার বাড়িটি বিভিন্ন মানুষদের দিয়ে তাদের পরীক্ষা করত এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করত। মূলত সে মানুষের ইমোশন এবং মন নিয়ে খেলতে চাইতো। সে চাইতো মানুষের ভিতরে লুকিয়ে থাকা সেই সত্যগুলোকে বের করে আনতে। হয়তোবা সে তার জীবনে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছিল, যে কারণে সে মানুষের সাথে এরকম করত। আর এখানে সে জন এবং সারাকে একটি পরীক্ষায় ফেলে এবং সেই পরীক্ষায় জন এবং সারা উত্তীর্ণ হয়। তাই তাদের এই বাড়িটি লিখে দেওয়া হয়। গল্পের শেষে বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি নতুন মুভি এক্সপ্লেনেশন করার অনেক উৎসাহ পাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে পরের গল্পে নতুন কোনো এক্সপ্লেনেশনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।